মুম্বাইয়ের মতো শহরে একের পর এক ঘটে যাচ্ছে বীভৎস মৃত্যু। কোনো এক সিরিয়াল কিলার শুধুমাত্র নৃশংসভাবে প্রাণী কেড়ে নিচ্ছে না, বরং লাশের উপর রেখে যাচ্ছে এক বিকৃত এবং রহস্যময় স্বাক্ষর। কখনো মৃতদেহের মুখে কাঁচা মাংস গুজে দেয়, তো কখনো গুজে দেয় মোবাইল ফোন। বিকৃত মস্তিষ্কের এই সিরিয়াল কিলারের পরিচয় খুঁজতে গিয়ে রহস্যের জালে আটকা পড়ে একরোখা আর সাহসী এক নারী পুলিশ অফিসার, যার নিজের অতীত অপরাধবোধ আর ভয়ঙ্কর ট্রমার কালো মেঘে ঢাকা। বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিরিজ দলদলের কথা। এই গল্পটা কেবল অপরাধী বনাম পুলিশের নয়, গল্পটা শৈশবের অবদমিত ক্ষোভ, সিস্টেমের অবহেলায় এবং নেশার করাল গ্রাসে হারিয়ে যাওয়া মানুষের যন্ত্রণার আখ্যান। ক্রাইম রিলেটেড মুভি বা সিরিজ তো এর আগে অনেক দেখেছেন, তবে এই ধরনের সিরিজ সত্যিই খুব কমই পাওয়া গেছে। তাই চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। মুম্বাই শহরে বেশ কিছুদিন ধরে চাইল্ড ট্রাফিকিং গ্যাংয়ের উৎপাত অনেক বেড়ে গেছে। প্রতিদিনই অসংখ্য শিশু পাচার করা হচ্ছে বিভিন্ন জায়গায়। তাই এই ট্রাফিকিং গ্যাংকে ধরতে অপারেশনে নেমেছে এসপি রিটা ফারেরা। প্রায় 8 সপ্তাহ ধরে স্কুলের টিচার সেজে অপরাধীদের ওপর নজর রাখছিল রিটা। আজ অপরাধীদের হাতে নাতে ধরার প্ল্যান করেছে সে। তাই রিটা তার টিম মেম্বারদের সিভিল ড্রেসে বিভিন্ন স্থানে অ্যাক্টিভেট করে দেয়, আর সেই সাব ইন্সপেক্টর ইন্দুর সাথে একটা ক্যাফেতে বসে থাকে। সেখানে একটা ছেলে রিটাকে বিরক্ত করতে শুরু করে। সে রিটার দিকে খুব বাজেভাবে তাকিয়ে থাকে। শুধু তাই নয়, বাজে ইঙ্গিতে লেখা একটা চিরকুটও পাঠায় রিটাকে। রিটার ইচ্ছে হচ্ছিল চিরকুটটা ওই ছেলেটার মুখের ভিতর ঢুকিয়ে দিতে, কিন্তু এই মুহূর্তে সে সিভিল ড্রেসে একটা সিরিয়াস অপারেশনে এসেছে। তাই বখাটে ছেলেদের সঙ্গে ঝামেলা করে সে নিজের পরিচয় প্রকাশ করে না। অন্যদিকে চাইল্ড ট্রাফিকিং গ্যাং তাদের কাজ শুরু করে দিয়েছে। ওরা বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট মেয়েদেরকে তুলে এনে তাদের অজ্ঞান করে একটা কাভার্ড ভ্যানের মধ্যে রেখে দেয়। গ্যাং মেম্বারদের একজন হচ্ছে পিন্টু। সে বাচ্চাদেরকে গুনে দেখে একটা বাচ্চা মিসিং, তাই সে মেয়েটাকে খুঁজতে চলে যায়। এরই মাঝে রিটা তাদের টিম মেম্বার নিয়ে কাভার্ড ভ্যানে পৌঁছে যায়। ওরা ভ্যানের ড্রাইভার এবং তার সাথীদেরকে মেরে বাচ্চাগুলোকে উদ্ধার করে। পিন্টুকে দেখতে না পেয়ে রিতা ওদের কাছে জানতে চায় পিন্টু কোথায়, কিন্তু কেউ কোনো জবাব দেয় না। এদিকে পিন্টু ওই মিসিং বাচ্চাটার কাছে পৌঁছে গেছে। মেয়েটার নাম সুমি। সে একজন প্রস্টিটিউটের মেয়ে। পিন্টু আসলে কোঠার মালকিনের কাছ থেকে সুমিকে কিনে নিয়েছে, কিন্তু সুমির মা কিছুতেই তাকে পিন্টুর হাতে তুলে দিতে রাজি হয় না। পিন্টু সুমির মায়ের সঙ্গে জোর জবরদস্তি করে সুমিকে কেড়ে নেয়। আর ঠিক সেই সময় রিটা পৌঁছে যায়। সুমির মা পিন্টুর হাত থেকে মেয়েকে বাঁচানোর জন্য পিন্টুর হাতে কামড় আর সাথে সাথেই পিন্টু সুমির মাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। এরপর সুমিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রিটা পিন্টুকে গুলি করে সুমিকে উদ্ধার করে। ডিউটি শেষে রাতের বেলা রিটা বাড়ি ফিরে যায়। রিটা আর তার বয়ফ্রেন্ড আদিত্য একই বাসাতেই থাকে। আদিত্য একজন ডক্টর। খুব শীঘ্রই এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল তাদের, কিন্তু কোনো একটা কারণে রিটা আর এই রিলেশনটা কন্টিনিউ করতে চাচ্ছে না। এখন যেহেতু সে কোনো রিলেশন রাখবে না, তাই রিটা এই বাসা থেকেও কোয়ার্টারে শিফট করার সিদ্ধান্ত নিয়েছে। নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়েও ফেলেছে সে। তবে আদিত্য এই সম্পর্কটাকে আরো একবার সুযোগ দিতে চায়। যেহেতু রিটা আজ অনেক বড় একটা ট্রাফিকিং গ্যাংকে হাতে নাতে ধরেছে, তাই সমস্ত মিডিয়া আজ রিটার সাহসিকতা নিয়ে প্রচার করছে। আদিত্য এই ব্যাপারটা সেলিব্রেট করতে চাচ্ছিল, কিন্তু রিটা এই ব্যাপারে সামান্যতম ইন্টারেস্ট দেখায় না। উল্টো আদিত্যকে বলে তার ফ্যামিলিকে যেন দ্রুত জানিয়ে দেয় তাদের এঙ্গেজমেন্ট আর হচ্ছে না। আদিত্য জানায় সে সঠিক সময়ে জানিয়ে দেবে। এর পরের দৃশ্যে আমরা এসিপি বিক্রম এবং এসআই যতীনকে দেখতে পাই। বিক্রম নিজেকে রিটার প্রতিদ্বন্দ্বী মনে করে, তাই নিউজে রিটার প্রশংসা শুনে বিক্রম যতীনের সামনে ঠাট্টা তামাশা করে। আসলে কিছুদিন আগেই মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের ডিসিপিকে সাসপেন্ড করা হয়েছে। এই কারণে ক্রাইম ব্রাঞ্চের একজন এসিপিকে ডিসিপি পোস্টের জন্য প্রমোট করা হবে। সম্ভাব্য তালিকায় রিটা এবং বিক্রম দুজনেই থাকলেও রিটার প্রমোশনের সম্ভাবনা একটু বেশি। এই কারণে বিক্রম রিটাকে একদম সহ্য করতে পারে না। রিটা তার পার্সোনাল লাইফ নিয়ে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড। তার জীবনে কিছু বিভীষিকাময় স্মৃতি আছে। অতীতে সেই স্মৃতিগুলো সব সময় তাকে তাড়া করে বেড়াচ্ছে। এসব থেকে বাঁচতে একটা সময় রিটা গাঁজা এডিক্টেড হয়ে পড়েছিল। যদিও বর্তমানে সে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, তবুও মাঝে মাঝে নিজেকে সামলে রাখা তার জন্য একটু কষ্টকর হয়ে যায়। আজও তেমনটাই হচ্ছে। নিজেকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে না পেরে রিটা রঞ্জু নামের একটা ছেলেকে কল করে। তবে ছেলেটার নাম্বার রিটার ফোনে ডক্টর নামে সেভ করা। এই ছেলেটাই মূলত গাঁজার সাপ্লাই দিত রিটাকে। রিটা আধ ঘন্টার মধ্যে তাকে বিচের কাছে দেখা করতে বলে। এরপর সে একটা হুডি পরে বিচে চলে যায়। রাত তখন অনেকটাই গভীর। বাইরে লোকজন নেই বললেই চলে। শুধুমাত্র একটা লোক রাস্তার কুকুরদেরকে চিকেন খাওয়াচ্ছিল। রিটাকে দেখে লোকটা জিজ্ঞেস করে, কিছুদিন ধরে কেউ একজন কুকুরগুলোকে কাঁচা চিকেন খেতে দিচ্ছে, সেটা কি আপনি? আসলে ওই কুকুরগুলো বয়েল চিকেন খেয়ে অভ্যস্ত। লোকটার কথা শুনে রিতা বিরক্ত হয়ে তার দিকে তাকায়। আর তখনই লোকটা রিতাকে চিনতে পারে। আজই টিভিতে রিটাকে দেখেছে সে অনবরত রিটার প্রশংসা করতে শুরু করে। এমনকি রিটাকে নিয়ে ব্লগও লিখতে চায়। লোকটার কথায় রিটা প্রচন্ড বিরক্ত হচ্ছিল। তার মন চাচ্ছিল তার হাতে থাকা চিকেনগুলো ওই লোকটার মুখের মধ্যেই ঠেসে দিতে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে।
লোকটাকে ইগনোর করতে সে কিছুটা দূরে চলে যায়। যথাসময়ে রঞ্জু চলে আসে। রিটা তার সামনে বসেই স্মোক করতে শুরু করে। এরপর রঞ্জুকে বলে, পরের বার আমি তোকে কল করলে আর কখনো আমার কল রিসিভ করবি না। এমনটা বলার কারণ হচ্ছে রিটার যদি পরের বার আবারও স্মোক করার ইচ্ছে হয় তাহলে যেন সে হাতের নাগালে কোনো কিছু না পায়। পরের দিন সকালে রিটা যখন থানায় যাচ্ছিল তখনই রিটার কাছে খবর আসে বিচে একটা ডেড বডি পাওয়া গেছে। গতরাতে রিটা এই বিচেই গিয়েছিল, তাই সে একটু অবাক হয় এবং দ্রুত ঘটনাস্থলে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় গতরাতে যে লোকটা কুকুরকে চিকেন খাওয়াচ্ছিল সেই লোকটারই ডেড বডি পড়ে আছে। লোকটার নাম মনোহর স্বামী। কাল রাতেই কেউ একজন নৃশংসভাবে তাকে মেরে তার মুখের ভেতর কাঁচা চিকেন ঢুকিয়ে দিয়েছে। এসব দেখে রিটার প্রচন্ড রাগ হয়, সেই সাথে বেশ ঘাবড়েও যায় সে। এদিকে বিক্রম তাদের সিনিয়র অফিসার সঞ্জয় দেশপান্ডেকে কল করে বলে, রিটা তো কালকের কেসটা নিয়ে অনেক প্রশংসা পাচ্ছে, ওর ডিসিপি হওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেল। আমার কি হবে তাহলে? দেশপান্ডে বলে, এর মাঝে রিটা যদি কোনো গড়বড় করে ফেলে তাহলে তুমিই ডিসিপি হবে, এছাড়া তো আর কোনো সম্ভাবনা নেই। এর পরের দৃশ্যে আমরা গীতা রিহ্যাব সেন্টারের দৃশ্য দেখতে পাই। বর্তমানে রিহ্যাব সেন্টারটা পরিচালনা করছে প্রভাত নামের একজন সমাজসেবক। সকালে ঘুম থেকে উঠেই প্রভাত রিহ্যাব সেন্টারের সমস্ত রেসিডেন্টদের সঙ্গে কুশল বিনিময় করে। তবে বাকি সবার সাথে দেখা হলেও সাজিদ নামের একটা ছেলেকে দেখতে পায় না প্রভাত, তাই সে সরাসরি সাজিদের রুমে চলে যায়। সাজিদ ওই সময় ঘুমোচ্ছিল। প্রভাত তার হাত দেখে বুঝতে পারে সাজিদ আবার ড্রাগ নিয়েছে। সে সাজিদের ফোনটা নিয়ে নিজের কাছে রেখে দেয়। এরপর সাজিদ ঘুম থেকে উঠলে প্রভাত তাকে বলে, কাল রাতে তুই আবার রিহ্যাব সেন্টার থেকে বের হয়েছিলি তাই না? সাজিদ তখন কোনো জবাব দেয় না। কিছুক্ষণ পর সে কাঁদতে কাঁদতে বলে, আমার পক্ষে এখানে থাকা সম্ভব হচ্ছে না, আপনি দয়া করে আমাকে বাড়িতে রেখে আসুন। প্রভাতও তখন বলে, ঠিক আছে। সে সাজিদকে দ্রুত রেডি হতে বলে। এদিকে রিটা মনোহরের ফরেন্সিক রিপোর্ট জানার জন্য ফরেন্সিক অফিসে যায়। ফরেন্সিক অফিসার জানায় মনোহরের কাছে যে চিকেনটা ছিল সেগুলো বয়েল করা ছিল, কিন্তু মনোহরের মুখের ভেতরে যে চিকেনটা ঢোকানো হয়েছে সেটা কাঁচা। এছাড়াও মনোহরের হাতের কবজিতে ধারালো কিছু দিয়ে কাটা হয়েছে। সম্ভবত এরকম প্যাটার্নের মার্ডার আগেও হয়েছে। রিটা অফিসারকে বলে বাকি রিপোর্টগুলো আসলে যেন দ্রুত তাকে জানানো হয়। এরপর সে নিজের অফিসে যাওয়ার সময় হঠাৎ তার কাছে কল আসে যে সেদিন যে বাচ্চাগুলোকে ট্রাফিকিং গ্যাংয়ের হাত থেকে উদ্ধার করা হয়েছিল তারা ঝামেলা করছে। ওই বাচ্চাগুলোকে উদ্ধার করার পর একটা সেফ হাউসে রাখা হয়েছিল, কিন্তু কেউ একজন বাচ্চাগুলোর সঙ্গে দেখা করতে এসে তাদেরকে জানিয়ে দিয়েছে যে তাদের সবার মাকে পুলিশ জেলে আটকে রেখেছে, আর তাদেরকেও ভুলিয়ে ভালিয়ে এখানে এনে আটকে রাখা হয়েছে। বাচ্চাগুলো এখন সেই কথা শুনেই ঝামেলা করছে। আসলে ওই মেয়েগুলো সবাই রেড লাইট এরিয়াতেই বড় হয়েছে, আর তাদের মায়েরা সবাই প্রস্টিটিউশন পেশার সঙ্গে জড়িত ছিল। এই কারণে পুলিশ কিছুদিনের জন্য তাদেরকে জেলে আটকে রেখেছে। যাই হোক, মেয়েগুলো বিশৃঙ্খলা করছে জেনে রিটা দ্রুত সেফ হাউসে চলে যায়। সে প্রথমে সেফ হাউসের ওয়ার্ডেনের সঙ্গে রাগারাগি করে জিজ্ঞেস করে কেন তার পারমিশন ছাড়া কাউকে বাচ্চাদের সঙ্গে দেখা করতে দিল। তখন কেউ আর কোনো কথা বলতে পারে না। এরপর রিটা বাচ্চাদের সঙ্গে দেখা করতে যায়। মেয়েগুলো তাদের মায়ের কাছে যাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করছিল। তারা স্টিলের প্লেটের শব্দ করে প্রতিবাদ জানাচ্ছিল। রিটা সবাইকে শান্ত করে বলে, মায়ের সাথে দেখা করতে চাইলে সবাইকে ভদ্র হয়ে থাকতে হবে। তখন একটা মেয়ে সুমিকে দেখিয়ে বলে, তাহলে ওর মায়ের সঙ্গে কিভাবে দেখা করাবেন? সুমি হচ্ছে সেই মেয়ে যার মাকে ট্রাফিকিং গ্যাংয়ের মেম্বার ছাদ থেকে ফেলে মেরে ফেলেছে। বেচারির মাসুম চেহারাটা দেখে রিটার কোনো কথা বলতে পারে না। সে তার বস দেশপান্ডের সঙ্গে দেখা করে ওই বাচ্চাগুলোর মায়েদেরকে দ্রুত রিলিজ করার ব্যাপারে কথা বলে। দেশপান্ডে রিটাকে আশ্বস্ত করে যে তাদেরকে দ্রুত রিলিজ করে দেওয়া হবে। এরপর সে জানায় সে ডিসিপি পোস্টের জন্য রিটার নাম রেকমেন্ড করেছে, আর হোম মিনিস্ট্রি সেটা অ্যাকসেপ্টও করে নিয়েছে। অর্থাৎ মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের নেক্সট ডিসিপি হবে রিটা। দেশপান্ডে রিটাকে প্রেস কনফারেন্সের জন্য প্রস্তুতি নিতে বলে। রিটা প্রেস কনফারেন্সের জন্য রেডি হয়। আজ ডিসিপি হিসেবে তার প্রথম দিন। হাতের ঘড়িটার দিকে তাকাতেই অতীতের অনেক কথা মনে পড়ে যায় তার। একদিন রিটার মায়ের সহকর্মী রিটাকে জিজ্ঞেস করেছিল, তুমি বড় হয়ে কি মায়ের মতো পুলিশ হতে চাও? জবাবে রিটা বলেছিল, না, আমি আমার বাবার মতো সিঙ্গার হতে চাই। কথাটা শুনে রিটার মা প্রচন্ড রেগে গিয়েছিল। সেদিন বাড়ি ফিরে রিটার মা তাকে অনেক বকেছিল আর বলেছিল, সবসময় বাবার নাম না জপে মন দিয়ে পড়াশোনা করো, বাবার মতো অকর্মা হওয়ার চিন্তাভাবনা মন থেকে ঝেড়ে ফেলো। তো শেষ পর্যন্ত রিটার মায়ের ইচ্ছেটাই পূরণ হয়েছে। রিটা আজ অনেক বড় একজন অফিসার। এরপর প্রেস কনফারেন্স শুরু হলে দেশপান্ডের সাংবাদিকদের সঙ্গে রিটা সহ নতুন প্রমোট হওয়া পুলিশ অফিসারদেরকে পরিচয় করিয়ে দেয়। তারপর যখন রিটা সাংবাদিকদের মুখোমুখি হয় তখন অনিতা নামের একজন সাংবাদিক রিটাকে জিজ্ঞেস করে, ওই দিন আপনি যে বাচ্চাগুলোকে উদ্ধার করে সেফ হাউসে রেখেছেন, আমি জানতে পেরেছি বাচ্চাগুলো সেখানে ভালো নেই। অনিতার তখন মনে পড়ে যায় এই সাংবাদিককে সে সিসিটিভি ক্যামেরায় দেখেছিল ওই বাচ্চাদের সঙ্গে দেখা করে তাদেরকে উল্টোপাল্টা বোঝাতে। রিটা তখন বলে, আপনার জানাই ভুল আছে, তাছাড়া এরকম একটা কনফিডেন্সিয়াল ব্যাপার নিয়ে আমরা পাবলিকলি এভাবে কথা বলতে পারবো না। তখন অনিতা বলে, ওই অপারেশনে একটা বাচ্চার মা মারা গেছে, এটাও কি কনফিডেন্সিয়াল? রিটা বলে, মোটেও না, যে মারা গেছে তার নাম নয়না,
সে মৃত্যুর আগে তার মেয়েকে বাঁচিয়ে দিয়ে গেছে। তখন অনিতা জিজ্ঞেস করে, নয়না যদি তার মেয়েকে বাঁচায় তাহলে মিডিয়ার চোখে আপনি হিরো হলেন কিভাবে? রিটা এই প্রশ্নের জবাব দেওয়ার আগেই দেশপান্ডে কৌশলে কনফারেন্স শেষ করে দেয়। এদিকে কামাত নামের এক পুলিশ অফিসার গাজা সাপ্লায়ার সেই রঞ্জুকে অ্যারেস্ট করে। বিচের আশেপাশে সিসিটিভি ফুটেজ চেক করে ওই অফিসার রঞ্জুকে দেখতে পেয়েছে। রঞ্জুর পাশে ওই সময় রিটা ছিল, কিন্তু রিটা হুডি পরার কারণে অফিসার তার চেহারা দেখতে পায় না। তাই রঞ্জুকে রিমান্ডে এনে সে জানতে চায় তার পাশে কে ছিল, কিন্তু রঞ্জু কিছুতেই মুখ খোলে না। ওদিকে প্রভাত সাজিদকে নিজের বাড়িতে নিয়ে যায়। সে ঠান্ডা মাথায় সাজিদকে বোঝায় যে নেশা বাদ দেওয়ার পর জীবন কতটা সুন্দর হয়। এরপর সে সাজিদকে হঠাৎ জিজ্ঞেস করে, অনন্ত কে? মূলত সাজিদের ফোন চেক করে প্রভাত অনন্তর নামটা জানতে পেরেছে। অনন্তর নাম শুনতেই সাজিদ চমকে ওঠে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গত রাতে সাজিদ রিহাব সেন্টার থেকে বের হয়ে অনন্তের সঙ্গে দেখা করতে গিয়েছিল। ওরা গিয়েছিল সেই বিচে যেখানে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এখানে আমরা দেখতে পাই অনন্ত আসলে কোনো ছেলে নয়। জার্নালিস্ট অনিতার আসল রূপই হচ্ছে অনন্ত। তার চুলগুলো ছেলেদের মতো ছোট, গেটআপও ছেলেদের মতো। কিন্তু অনিতা কেন মেয়ে পরিচয়ের পাশাপাশি একটা ছেলের পরিচয় বহন করছে? এই ভিন্ন পরিচয় কি শুধুমাত্র অপরাধ করার সুবিধার্থে, নাকি এর পেছনে আছে আলাদা কোনো রহস্য? তা জানতে পারবো একটু পরে। যাই হোক, ওরা যখন বিচে, মনোহর তখন কুকুরদেরকে খাওয়াচ্ছিল। অনন্ত অর্থাৎ অনিতাকে দেখে মনোহর তাকে ওই একই কথা জিজ্ঞেস করে যে, আপনি কি আমার কুকুরদেরকে কাঁচা চিকেন খাইয়েছেন? অনিতা কোনো জবাব না দিয়ে একটা ছুরি বের করে। পেছন থেকে সাজিদ মনোহরকে চেপে ধরে, আর অনিতা মনোহরের হাতের কবজিতে ছুরি চালিয়ে দেয়। মনোহর যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল, অনিতা তখন তার মুখের মধ্যে ওই কাঁচা চিকেনগুলো ঢুকিয়ে দেয়। চিরতরে বন্ধ হয়ে যায় মনোহরের নিঃশ্বাস। এরপর অনিতা সাজিদকে বলে, আমার খুব খিদে পেয়েছে। সাজিদ মনোহরের পকেট থেকে ওয়ালেট বের করে নেয়। মনোহরের টাকা দিয়েই দুজন খাবার কিনে খায়। এরপর তারা দুজনে কিছু সময় কাটায়। প্রেজেন্ট টাইমে প্রভাত আবার জিজ্ঞেস করে, কে এই অনন্ত? জুভেনাইল হোমে পরিচয় হয়েছিল নাকি অনন্তর সাথে? সাজিদ তখন বলে ওঠে, জুভেনাইল হোমে কোনো অনন্ত ছিল না। প্রভাত বলে, ঠিক বলেছিস, জুভেনাইল হোমে মেয়ে থাকবে কি করে? সাজিদ বুঝে যায় প্রভাত জেনে গেছে অনন্ত কোনো ছেলে নয়, সে আসলে একজন মেয়ে। ওদিকে রঞ্জু ধরা পড়েছে শুনেই রিটা রিমান্ড রুমে ছুটে যায়। পুলিশ অফিসারদের সামনে রিটা রঞ্জুকে না চেনার ভান করে জিজ্ঞেস করে, গত রাতে তার সঙ্গে কে ছিল? রঞ্জু বলে, আমি নেশা করে একবার মাতাল হয়ে গিয়েছিলাম। কাল রাতে কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই। রিটার কথা না বাড়িয়ে রিমান্ড রুম থেকে বের হয়ে কামাতের সঙ্গে রাগারাগি করে বলে, এই ছেলে কিছুই জানে না, ওকে কেন ধরে এনেছেন? কিন্তু কামাত 100% নিশ্চয়তা দিয়ে বলে রঞ্জু সবকিছুই জানে। রিটার কথা না বাড়িয়ে সেখান থেকে বের হয়ে নিজের গাড়িতে উঠে পড়ে। তখন কল্পনায় সে তার পাশের সিটে তার মাকে দেখতে পায়। কল্পনায় রিটার মা রিটাকে কটাক্ষ করে বলে, নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছিস তাই না? রিটা তাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। রিটার ভ্রম কেটে গেলে দেখা যায় পাশের সিটে বেচারি ইন্দু বসে আছে। বিনা কারণেই সে রিটার ধমকের শিকার হলো। সে তো রিটার কথাবার্তা কিছুই বুঝতে পারে না। এরপর রিটা দেশপান্ডের সঙ্গে গিয়ে দেখা করে। দেশপান্ডে তাকে আরো একটা নতুন কেস ধরিয়ে দেয়। নুসরাত নামের কোন এক অ্যাক্ট্রেসকে কয়েকজন ফলো করছে। দেশপান্ডে রিটাকে বলে সেই ব্যক্তিকে খুঁজে বের করতে। অন্যদিকে প্রেস কনফারেন্স শেষে অনিতা নিজের বাড়ি ফিরে প্রথমে তার মাথার লম্বা চুলের উইগগুলো খুলে ফেলে। এরপর তার দাদির খোঁজ খবর নেয়। অনিতার পরিবারে আছে তার প্যারালাইজড কাকা আর তার দাদি। প্যারালাইজড কাকার দেখাশোনাও অনিতা নিজেই করে। এদিকে রিটার কাছে মনোহরের ডেড বডির সঙ্গে পাওয়া এভিডেন্সগুলো পৌঁছে যায়। রিটা সেখানে মনোহরের ফোনটা চেক করে, তবে তার ফোনে সন্দেহজনক কিছুই নেই। পুরো গ্যালারি ভর্তি শুধু অসংখ্য কুকুরের ছবি, যাদেরকে মনোহর নিঃস্বার্থভাবে ভালোবেসে আসছিল। এমন একজন ভালো মানুষকে কেন এমন নৃশংসভাবে হত্যার শিকার হতে হলো, সেই প্রশ্ন এখনো অজানা। যাই হোক, ছবিগুলোর মধ্যে থেকে একটা ছবি রিটার নজর কাড়ে। সে মার্ডারের ব্যাপারে একটা ছোট্ট ক্লু খুঁজে পায়। অন্যদিকে অনিতা তার লেখা আর্টিকেলগুলো গুছিয়ে রাখছিল। ট্রাফিকিং গ্যাংয়ের উপর রিটার রেড, মনোহরের কেস সহ অসংখ্য কেসের আর্টিকেল লিখেছে সে। অনিতার কাছে তার লেখা এমন কিছু মার্ডার কেসের আর্টিকেল আছে যেগুলোর প্যাটার্ন একদম মনোহরের কেসের মতোই। সেগুলোই মনোযোগ দিয়ে দেখছিল অনিতা। তখনই ইন্দু তাকে কল করে থানায় আসতে বলে। সাথে সাথেই অনিতা থানায় চলে যায়। সে যখন ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছিল, এসআই যতীন তার সঙ্গে কথা বলতে এগিয়ে আসে। সকালের প্রেস কনফারেন্সে অনিতার সাহস দেখে মুগ্ধ হয়েছে যতীন। যতীন অনিতার সঙ্গে গল্পগুজব করতে চায়, কিন্তু অনিতা খুব একটা পাত্তা দেয় না। রিটা আড়াল থেকে অনিতার উপর নজর রাখছিল। কিছুক্ষণ পর সে অনিতাকে ডেকে নেয়। রিটা মনোহরের ফোনে সে সন্দেহজনক ছবিটা অনিতাকে দেখায়। মনোহর আসলে একটা সেলফি তুলেছিল, আর তার ব্যাকগ্রাউন্ডে ক্যাপচার হয়েছিল অনিতা। রিটা অনিতাকে জিজ্ঞেস করে মনোহরকে সে কিভাবে চেনে। অনিতা বলে, আমি একজন জার্নালিস্ট, নর্মালি একটা ইন্টারভিউ নেওয়ার জন্যই মনোহরের বাড়িতে গিয়েছিলাম। রিটা জিজ্ঞেস করে, মনোহর কি কখনো আপনাকে বলেছিল কেউ তার কুকুরকে কাঁচা মাংস খাওয়াচ্ছে? আপনার কি মনে হয় মনোহরকে কে খুন করেছে? অনিতা বলে, সেটা খুঁজে বের করা তো আপনার দায়িত্ব। রিটা বলে,
আর আপনার দায়িত্ব কি? একটা 8 বছরের বাচ্চা মেয়েকে বলে দেওয়া যে তার মা মারা গেছে? কেন গিয়েছিলেন আপনি সেফ হাউসে? অনিতা বলে, এই সমস্ত বাচ্চাকে উদ্ধার করে সেফ হাউসে রাখা হয়। কিছুদিন তাদের নিয়ে বেশ চর্চা চলে, পরবর্তীতে তাদের সঙ্গে কি হয় তা কেউ জানতে পারে না। তাই আমি ওদের খোঁজ নিতে গিয়েছিলাম। রিটা তখন আর কথা না বাড়িয়ে অনিতাকে ছেড়ে দেয়। এরই মাঝে ইন্দু ইনভেস্টিগেশন করে মনোহরের মার্ডারের মতো সেম প্যাটার্নের আরো 2টো মার্ডার কেসের ইনফরমেশন খুঁজে পায়। একজন হচ্ছে দীনেশ আর আরেকজন হচ্ছে রবি দেসাই। এদের দুজনের মার্ডার হয়েছে 2018 সালে। ইন্দু এই কেসগুলোর ছবি সহ ডিটেলস ইনফরমেশন রিটাকে দেয়। ইন্দু জানায় রবি দেসাই, দীনেশ প্রধান দুইজনই খুব ভালো লোক ছিল, এমনকি মনোহরও খুব ভালো লোক ছিল। পেনশনের টাকার বেশিরভাগ অংশই সে খরচ করত রাস্তার কুকুরদেরকে খাওয়ানোর জন্য। কিন্তু তিনজনের মার্ডারের প্যাটার্ন একই হলেও 2018 সালের মার্ডার দুটো করেছে কাট্টার গ্যাং। তবে এই মুহূর্তেও এই গ্যাংয়ের সবাই জেলে বন্দী। রিটা তখন কনফিউজড হয় যে তাহলে মনোহরকে মারল কে। রিটা সবগুলো কেসের সামারি তৈরি করতে বলে ইন্দুকে। এরপর আমরা সাজিদকে দেখতে পাই। আজ সারাদিন তার শরীরে কোনো ড্রাগ পড়েনি, তাই নির্ঘুম রাত কাটাচ্ছিল সে। হঠাৎ সবার চোখ ফাঁকি দিয়ে সাজিদের সঙ্গে দেখা করতে আসে অনিতা। তাকে দেখেই সাজিদ ঘাবড়ে যায়। সাজিদ অনিতাকে বলে, তুমি চলে যাও এখান থেকে। প্রভাত স্যার জেনে গেছে অনন্ত নামের কেউ একজন আছে। অনিতা সাজিদের কথায় পাত্তা না দিয়ে বলে, তোমার ফোন কোথায়? সাজিদ বলে, সকাল থেকে খুঁজে পাচ্ছি না, হয়তো কাল রাতে বিচে ফেলে এসেছি। অনিতা বলে, আজ সকালে তোমার নাম্বার থেকে আমার কাছে কল এসেছিল। মনোহর তো আর কল করতে পারবে না, এর মানে তোমার প্রভাত স্যারই আমাকে কল করেছিল। সাজিদ বলে, এমনটা হতেই পারে না, প্রভাত স্যার কখনো আমাকে মিথ্যে বলে না, তার কাছে ফোন থাকলে সে অবশ্যই আমাকে বলতো। অনিতা বলে, তুমি বারবার মানুষকে বিশ্বাস করো আর বোকা বনে যাও, এই প্রভাতও তোমাকে বোকা বানাচ্ছে। সাজিদ তখন বলে, সত্যি যা হয় হোক, তুমি এখান থেকে চলে যাও, কেউ দেখে ফেললে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। সাজিদের কথা শেষ হতে না হতেই সেখানে প্রভাত চলে আসে। প্রভাত অনন্তের নাম্বারে ফোন করে, আর সাথে সাথে অনিতার ফোনটা বেজে ওঠে। প্রভাত এবার কনফার্ম হয়ে যায় যে অনিতাই আসল অনন্ত। অনিতা তখন খুব ঘাবড়ে যায়, কারণ এই দুই চরিত্রের রহস্য একমাত্র সাজিদ ছাড়া আর কেউই জানত না। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কয়েক বছর আগে অনিতা এবং সাজিদ দুজনেই একটা অরফানেজে থাকতো। এটা মূলত বয়েজ অরফানেজ ছিল, কিন্তু অনিতা ছোটবেলা থেকেই সবসময় অনন্ত সেজে থাকতো, তাই তাকেও এখানেই রাখা হয়েছিল। জায়গাটা কিছুটা বয়েজ হোস্টেলের মতোই। ওই হোস্টেলের পরিচারক ফান্ডান্ডো কোনোভাবে জেনে গিয়েছিল অনন্ত কোনো ছেলে নয়, সে পূর্ণাঙ্গ মেয়ে, আর তাই সে প্রতি রাতে অনিতাকে নিজের রুমে ডেকে নিত। অনিতার চুল ছোট ছিল বলে সে অনিতাকে উইগ পরাতো। সে অনিতাকে নিজের মতো করে সাজিয়ে বিভিন্ন রকম গেম খেলত, কখনো চোখ বেঁধে কানামাছি, আবার কখনো অন্য গেম। এরপর ফার্নান্ডো বিভিন্নভাবে অনিতাকে অ্যাবিউজ করত। দীর্ঘদিন এভাবে চলতে থাকায় অনিতার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আর একদিন সে সাজিদের সঙ্গে মিলে ফার্নান্ডোকে হত্যা করার প্ল্যান করে। প্রতিদিনের মতো ফার্নান্ডো অনিতাকে অ্যাবিউজ করার আগে লুকোচুরি খেলতে শুরু করে। সেই সময় হঠাৎ করে সাজিদ চলে আসে। ফার্নান্ডোর চোখ তখনও বাঁধা। অনিতা ফার্নান্ডোর হাতের কবজিতে ছুরি চালিয়ে দেয়। ফার্নান্ডো পাল্টা অ্যাটাক করতে আসলে সাজিদ তাকে চেপে ধরে। এরপর অনিতাকে বলে ফার্নান্ডোকে একেবারে শেষ করে দিতে। অনিতা ফার্নান্ডোর হাত ভালোভাবে কেটে দেয়। এরপর তার মুখে অসংখ্য চকলেট ঢুকিয়ে দেয়, কারণ অনিতাকে অ্যাবিউজ করার আগে ফার্নান্ডো সব সময় এই চকলেটগুলোই অনিতাকে খাওয়াতো। এরপর ফার্নান্ডোর পকেট থেকে ওয়ালেট বের করে তারা দুজন অরফানেজ থেকে বেরিয়ে যায়। সেই রাতে দুজন দুজনকে ওয়াদা করেছিল কেউ কাউকে কখনো ছেড়ে যাবে না, কখনোই আলাদা হবে না। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সাজিদ পুলিশের কাছে স্যারেন্ডার করে, তাই অনিতা আবার অরফানেজে ফিরে যায়। সাজিদ পুলিশের কাছে তার অপরাধ স্বীকার করে নেয়, তবে অনিতার ব্যাপারে সে কিছুই বলে না। সাজিদ জেলে থাকা অবস্থায় একদিন অনিতা সাজিদের সঙ্গে কথা বলার জন্য জেলে কল করে। প্রথমে সে সাজিদকে জিজ্ঞেস করে কেন সে ওয়াদা রাখলো না। সাজিদ কোনো জবাব না দিয়ে কাঁদতে শুরু করে। তখন অনিতা সাজিদকে শান্ত করে বলে তার পরিবার তাকে নিতে এসেছে, এই প্রথমবার সে তার বাড়িতে যাবে। অনিতা সাজিদকে বলে সে যেন জেল থেকে ছাড়া পাওয়া মাত্রই তার সঙ্গে দেখা করে। এক প্রকার জোর করে সাজিদের কাছ থেকে প্রমিস নেয় সে। ওই দিন অনিতার দাদি এবং কাকা এসে অনিতাকে নিয়ে যায়। সিন প্রেজেন্ট টাইমে চলে আসে। প্রভাত অনিতার ব্যাপারে সবকিছু জেনে যাওয়ায় অনিতা প্রভাতকেও মেরে ফেলে। এরপর ওরা প্রভাতের বাড়ি থেকে বেরিয়ে বিচে চলে যায়। প্রভাতের মৃত্যুটা সাজিদ কিছুতেই মেনে নিতে পারছিল না, কারণ তার সব থেকে খারাপ সময়টাতে প্রভাত তাকে আশ্রয় দিয়েছিল। শুধু তাই নয়, প্রভাত তাকে অনেক ভালোবাসত। সাজিদকে একটা সুন্দর জীবন উপহার দেওয়ার চেষ্টা করছিল সে। প্রভাতের মৃত্যু হয়েছে ভেবেই সাজিদ পাগলের মতো আচরণ করতে শুরু করে। সে নিজের এবং অনিতার ফোন ছুঁড়ে ফেলে দেয়। এদিকে গভীর রাতে এক ট্রাফিক পুলিশ রিটাকে ফোন করে জানায় যে তারা আদিত্যকে আটক করেছে। রিটা দ্রুত ঘটনাস্থলে গেলে দেখতে পায় আদিত্য মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে অন্য একটা গাড়ির সঙ্গে ধাক্কা দিয়েছে। আদিত্য এতটাই ড্রিঙ্ক করেছিল যে তার হিতাহিত জ্ঞানও ছিল না। রিটা সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে আদিত্যকে বাসায় নিয়ে যায়। অন্যদিকে অনিতাও সাজিদকে নিজের বাড়িতে নিয়ে যায়। সাজিদ প্রচন্ড ভেঙে পড়েছে। এই অবস্থায় সাজিদকে অন্য কোথাও ছাড়তে পারবে না বলে শেষ পর্যন্ত নিজের বাড়িতেই নিয়ে যায় অনিতা।
সকালে ঘুম থেকে উঠেও প্রভাতের ব্যাপারটা নিয়ে সাজিদ অনেক আপসেট হয়ে থাকে। কিছুতেই সে প্রভাতের এমন নির্মম মৃত্যু মেনে নিতে পারছিল না। সাজিদ বারবার বলতে থাকে, প্রভাত স্যার আমার জীবন বাঁচিয়েছে, তার সাথে আমাদের এমন করাটা উচিত হয়নি। অনিতা তখন বলে, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন এসব বাদ দাও। সাজিদ বলে, আমি পুলিশের কাছে গিয়ে স্যারেন্ডার করব। অনিতা সেটা শুনে ভীষণ রেগে যায়। সে সাজিদের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। তখন সাজিদও রেগে গিয়ে অনিতার গলা চেপে ধরে। অনিতা খুশি হয়ে বলে, এমন উগ্র সাজিদকেই তো দরকার আমার। এরই মাঝে পুলিশের কাছে প্রভাতের মার্ডারের খবরটা পৌঁছে যায়, আর খবর পেতেই সবাই ঘটনাস্থলে পৌঁছায়। প্রভাতকেও সেই একইভাবে হত্যা করা হয়েছে, আর তার মুখের ভেতর ঢোকানো হয়েছে একটা ফোন। এটা ছিল সাজিদের সেই ফোন যেটা প্রভাত নিজের কাছে রেখে দিয়েছিল। ক্রাইম স্পটে ইনভেস্টিগেশন করার পর রিটা প্রভাতের সেক্রেটারি শ্রাবণের সঙ্গে কথা বলে। শ্রাবণ কাঁদতে কাঁদতে বলে, আমি বারবার স্যারকে বলেছিলাম এসব নেশাসক্ত ছেলেদের নিজের বাড়িতে না তুলতে, কিন্তু স্যার আমার কোনো কথাই শুনল না। আমি নিশ্চিত ওই সাজিদই স্যারকে মেরেছে। শরীরে ড্রাগ নিতে নিতে সে পাগল হয়ে গেছে, একবার তো সুইসাইডও করতে গিয়েছিল। প্রভাত স্যারই ওকে বাঁচিয়েছিল, আজ তার এই প্রতিদান দিল সে। রিটা প্রভাতের ঘরে একটা ডায়েরি খুঁজে পায়, যেখানে অনন্তের নাম এবং ফোন নাম্বার সেভ করা ছিল। রিটা শ্রাবণের কাছে জানতে চায় অনন্তকে চেনে কিনা। শ্রাবণ জানায় সে কোনো অনন্তকে চেনে না। এদিকে ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে দুটো আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পায়। ওদিকে অনিতা সাজিদকে একটা সারপ্রাইজ দেয়। সে সাজিদের চোখ বন্ধ করে তাকে নিজের কাকার রুমে নিয়ে যায়। অনিতার কাকাকে দেখে সাজিদ চমকে ওঠে। অতীতের কিছু স্মৃতি তার মনে পড়ে যায়। 2017 সালের কথা। জেল থেকে ছাড়া পেয়ে সাজিদ অনিতার সঙ্গে দেখা করতে যায়। অনিতা সাজিদকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল। ওদের একসঙ্গে দেখে অনিতার কাকা ভীষণ রেগে যায়। সে সাজিদকে প্রচণ্ড মারধর করে। নেশায় আসক্ত একটা ছেলেকে বাড়িতে নিয়ে আসার কারণে অনিতাকেও প্রচণ্ড গালাগাল করে সে। ওই দিন সাজিদ নিজেকে বাঁচানোর জন্য হাত জোর করে অনুরোধ করেছিল অনিতার কাকার কাছে, কিন্তু সাজিদের ওপর সে একটুও দয়া দেখায়নি। প্রেজেন্ট টাইমে অনিতা প্যারালাইজড কাকাকে বলে, দেখো আমি আবার সাজিদকে বাসায় নিয়ে এসেছি। এই দিনটা দেখানোর জন্যই তো আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি। এখন যদি তোমার কিছু করার ক্ষমতা থাকে। এরই মাঝে অনিতার কাছে তার অফিসের বস কণিকার কল আসে। সাজিদ ভাবে পুলিশ কল করেছে, তাই সে খুব ঘাবড়ে যায়। অনিতা সাজিদকে আশ্বস্ত করে যে পুলিশ নয়, তার বস কল করেছে, প্রভাতের মার্ডার কেসের ব্যাপারে নিউজ কভার করতে হবে। সাজিদ তখন বলে, তুমি যাও, সেখানে গিয়ে একবার চেক করে দেখো। আমার ভয় করছে আমি কোনো ঝামেলা করে ফেলিনি তো। অনিতা সাজিদকে শান্ত করে প্রভাতের বাড়িতে চলে যায়। এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে প্রভাতের মার্ডারের দৃশ্য দেখানো হয়। প্রভাত সবকিছু জেনে যাওয়ার কারণে অনিতা সাজিদকে ভয় দেখিয়ে বলে, প্রভাতের কিছু একটা করতে হবে, নয়তো সে পুলিশের কাছে গিয়ে সব বলে দেবে। আর অনিতার কথা শুনে সাজিদই অনিতার মতো করে প্রভাতের হাত কেটে তাকে হত্যা করে। এবার অবশ্য অনিতা কিছুই করেনি, যা করার সাজিদকে দিয়েই করিয়েছে সে। প্রভাতের মার্ডারের খবর ছড়িয়ে পড়তেই সাংবাদিকদের ভিড় জমে গেছে। অনিতাও তাদের ভিড়ে ঢুকে নিউজ কভার করে। ভিড়ের মাঝে অনিতা ছাতা হারিয়ে যায়। ছাতা খুঁজতে শুরু করলে যতীন বাহানা পেয়ে অনিতার সঙ্গে কথা বলতে যায়, তাকে কফি অফার করে। অনিতা পাতা না দিলে যতীন নিজে থেকে অনিতাকে বলে, কেসের ব্যাপারে আপনাকে একটা লিড দিচ্ছি। প্রভাতের এক স্টুডেন্টই হত্যা করেছে প্রভাতকে। সে একসময় জুভিনাইল হোমে ছিল। পুলিশ সাজিদের ব্যাপারে জেনে গেছে শুনে অনিতা বেশ ঘাবড়ে যায়। সে যতীনকে থ্যাঙ্কস জানাতে গেলে যতীন না বলে ভুলবশত সাজিদের নাম বলে ফেলে। যতীন তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, সে সাজিদের নাম নিল কেন? অনিতা তাকে কিভাবে চেনে? অনিতা তখন চালাকি করে বলে, ক্রিমিনালের নাম সাজিদ, তাই মুখ থেকে সেটাই বেরিয়ে গেছে। আসলে সে কিছুক্ষণ আগে সাজিদের ইন্টারভিউ নিয়েছিল তো, তাই আর কি। এদিকে দেশপান্ডে রিটাকে জানায় বিক্রমও তার সঙ্গে এই কেস নিয়ে কাজ করবে, যাতে যত দ্রুত সম্ভব কেসটা সলভ হয়ে যায়। বিক্রম বলে, এই কেস তো আরামসে সলভ হয়ে যাবে। সাজেদ ছেলেটা আসলে কাট্টার গ্যাংয়ের হয়ে কাজ করত, চান্দু নায়কের জন্য কাজ করত সে। 2015 থেকে 2017 সাল পর্যন্ত ছোটখাটো চুরির কেসে জুভেনাইল হোমে ছিল, আর এখন সে মানুষ খুন করছে। রিটা জিজ্ঞেস করে, খুনের মোটিভ কি হতে পারে? বিক্রম বলে, চুরি আর কি, ডেড বডির কাছে কোনো ওয়ালেট পাওয়া যায়নি। এদের মতো নেশাখোরেরা 200-100 টাকার জন্য ছুরি চালিয়ে দিতে পারে। রিটা বলে, আপনার কথার সঙ্গে আমি এগ্রি করতে পারলাম না। খুনের পেছনে অন্য কোনো কারণ আছে। মূলত রিটা চাচ্ছিল না এই কেসে বিক্রম ইনভলভ হোক, সে একাই কেসটা সলভ করতে চাচ্ছিল। দেশপান্ডে বলে, যাই হোক, মিডিয়ার বাড়াবাড়ি করার আগে আসল কারণটা খুঁজে বের করে কেসটা ক্লোজ করে দাও। এরপর রিটা প্রভাতের মার্ডার স্পট থেকে পাওয়া এভিডেন্সের ফরেন্সিক রিপোর্ট চেক করে। ইন্দু জানায় ক্রাইম স্পটে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট সাজিদের সঙ্গে ম্যাচ করেছে, তবে সেই সাথে আরও একটা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, কিন্তু সেই ফিঙ্গারপ্রিন্টটা কার সেটা এখন পর্যন্ত জানা যায়নি। এরপর ইন্দু রিটার কাছে হাফ ডে ছুটি চাইলে রিটা ইন্দুর উপর রাগারাগি করে বলে, তোমরা শুধু ছুটিই কাটিয়ে যাও। বিক্রমের টিম ইনভেস্টিগেশন করে চান্দু নায়ক পর্যন্ত পৌঁছে গেছে, আর আমি জানি না এই চান্দু নায়ক কে। রিটা ইন্দুকে বলে সিরিয়াসলি কেস নিয়ে কাজ করতে। ইন্দুও তখন মন খারাপ করে তার কাজে লেগে পড়ে। অন্যদিকে অনিতা বাড়ি ফিরে দেখে সাজিদ বাড়িতে নেই। অনিতার অনুপস্থিতিতে ওয়াল টপকে পালিয়ে গেছে সে।
সাজিদকে না পেয়ে অনিতা ভীষণ ঘাবড়ে যায়। এরই মাঝে ইন্দু চান্দু নায়কের সঙ্গে দেখা করতে যায়। সাজিদের ব্যাপারে জিজ্ঞেস করলে চান্দু বলে, সাজিদ তো আমাকে নিজের গুরু মনে করত। অরফানেজ থেকে বের হওয়া অসংখ্য ছেলে আমার জন্য কাজ করত, এর মধ্যে সাজিদ ছিল সব থেকে এক্সপার্ট। এরপর চান্দু প্রভাতের ডেড বডি দেখে বলে, আমি 100% শিওর এটা সাজিদেরই কাজ। অন্যদিকে রিটা ওই একই প্যাটার্নের মার্ডারগুলোর কানেকশন খোঁজার চেষ্টা করছিল। এরই মাঝে সাইবার ডিপার্টমেন্ট থেকে কল করে জানায় প্রভাতের ডায়েরিতে পাওয়া অনন্তের নাম্বার আর প্রভাতের লাস্ট ডায়াল নাম্বার দুটোই সেম, আর এই নাম্বারটা ফার্নান্ডোর নামে রেজিস্টার করা। ফোনের লাস্ট লোকেশন প্রভাতের বাড়ির আশেপাশেই ছিল। ওরা কথা বলতে বলতে ওই ফোন নাম্বারটা অ্যাক্টিভেট হয়। তখন লোকেশন ট্রেস করে ওরা পৌঁছে যায় সেই জায়গায়। প্রভাতকে খুন করার পর বিচে গিয়ে সাজিদ ফোনটা ছুঁড়ে ফেলেছিল, তবে কিছুক্ষণ আগে একজন স্থানীয় লোক ফোনটা কুড়িয়ে পেয়ে সেটা ওপেন করেছে। রিটা ফোনের কল লিস্ট চেক করলে দেখে পুরো কল লিস্ট জুড়েই শুধুমাত্র সাজিদের নাম্বার। রিটা তার টিম মেম্বারকে বলে সাজিদের নাম্বারটা ট্রেস করতে। এরপর রিটা আশপাশটা ভালোভাবে চেক করে। একটা জায়গায় সে ড্রাগ নেওয়ার সরঞ্জামও দেখতে পায়। এদিকে আমরা অনিতাকে দেখতে পাই, সে পাগলের মতো সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে সাজিদকে। তাড়াহুড়ো করে বের হয়, সে তার উইকটাও পড়তে ভুলে গেছে। অন্যদিকে ইন্দু রিটার কাছে গিয়ে জানায় সে চান্দুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। চান্দু বলেছে সাজিদ জুভেনাইল হোমে যাওয়ার আগে চান্দুর সঙ্গে কাজ করত। আসলে প্রথমে চান্দুর একটু বলতে ভুল হয়েছিল। সে বলেছিল জুভেনাইল হোম থেকে বেরোনোর পর সে চান্দুর সঙ্গে কাজ করেছে, কিন্তু না, আসলে তার আগেই সে চান্দুর জন্য কাজ করত। অ্যাক্সিডেন্টে চান্দু তার পা হারানোর পর থেকে সে ওই গুন্ডামি ছেড়ে দিয়েছে, আর তখন থেকে সাজিদও আর তার হয়ে কাজ করে না। তবে চান্দুর ইনফরমেশন অনুযায়ী সে প্রভাতকে খুন করলেও ফার্নান্ডোকে সাজিদ খুন করেনি। ফার্নান্ডোকে খুন করেছে অন্য কেউ, কারণ সাজিদ লেফট হ্যান্ডেড, সে সবসময় মানুষের বাম হাত কাটে, আর ফার্নান্ডোর কাটা হয়েছে ডান হাত। তাছাড়া সাজিদের কাজ একদম স্মুথ হয়, তবে ফার্নান্ডোর হাতের কাটটা আনাড়ি ছিল। এদিকে সাজিদ নেশাগ্রস্ত অবস্থায়ও তীব্র অপরাধবোধে ভুগছিল। প্রভাতকে হত্যা করার অপরাধবোধ তার বাঁচার ইচ্ছেটা মেরেই ফেলেছিল, তাই সে সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। সে একটা ব্রিজের ওপর উঠে লাফ দেওয়ার চেষ্টা করে। সাজিদের কথা ভাবতে ভাবতে অনিতার অবস্থা বেশ খারাপ হয়ে পড়েছিল। তখনই হঠাৎ একটা বিদেশি মেয়ে এসে তাকে সান্ত্বনা দিতে শুরু করে। সে অনিতাকে রাশিয়ান ভাষায় গান গেয়ে শোনাচ্ছিল, আর সেই গান শুনে অদ্ভুতভাবে অনিতা বেশ শান্তও হয়ে গিয়েছিল। ঠিক তখনই পুলিশ এসে অনিতাকে সাজিদের লাশ শনাক্ত করার জন্য ডেকে নিয়ে যায়। বেচারি সাজিদের এমন ভয়ঙ্কর অবস্থা দেখে প্রচণ্ড ঘাবড়ে যায়, আর সাথে সাথেই তার ঘোর কাটলে সে দেখতে পায় সে এখনো একটা বাস স্ট্যান্ডে বসে আছে। অর্থাৎ এতক্ষণ অনিতা এই সমস্ত কিছু কল্পনা করছিল। অনিতা তখন নিজেকে সামলে আবারও সাজিদকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তার হদিশ পায় না। এদিকে একটা পাগল টাইপের লোক সাজিদকে আত্মহত্যা করা থেকে বাঁচিয়ে নিয়েছিল, আর সেই গল্প সে বেশ চড়াও হয়ে পুলিশকে শোনাচ্ছিল। তবে লোকটার জন্য এই ঘটনা নতুন কিছু নয়, এর আগেও সে বেশ কয়েকজনকে আত্মহত্যা করা থেকে বাঁচিয়েছেন, যে কারণে মিডিয়ার বেশ লাইমলাইটও পেয়েছে সে। তবে এইবার অফিসার যতীন তাকে সতর্ক করে দেয় যে সে যেন সাজিদের বিষয়টা কারো সঙ্গে শেয়ার না করে। এমন সময় যতীনের কাছে অনিতার মিসড কল আসে। সেটা দেখে যতীন আড়ালে গিয়ে তাকে ফোন করলে জানতে পারে কলটা ভুল করে গিয়েছিল। তো যতীন অনিতার অ্যাটেনশন পাওয়ার জন্য তাকে বলে যে তার কাছে একটা এক্সক্লুসিভ নিউজ আছে। সেটা শুনে অনিতা এবার নিজেই তার সঙ্গে দেখা করতে চায়। এদিকে বিক্রম সাজিদকে নিয়ে হসপিটালে ভর্তি করায়। বিষয়টা যখন রিটা জানতে পারে, সে তখন বিক্রমকে ডেকে জিজ্ঞেস করে সে সাজিদের পেছনে কোনো ইনফর্মার লাগিয়েছিল কিনা। তবে বিক্রম বিষয়টা অ্যাভয়েড করে যায়। রিতা খুব ভালো করেই জানতো বিক্রম তাকে পছন্দ করে না, কিন্তু তাতে তার কিছুই এসে যায় না। পরদিন হঠাৎ করেই অনিতা পৌঁছে যায় যতীনের বাড়িতে। যতীন তাকে দেখে খুব অবাক হয়, সাথে বেশ খুশিও হয়। এদিকে রিটা বাড়িতে ফিরে করিডোরে আদিত্য লেখা একটা চিরকুট পায়, যেখানে লেখা ছিল, তুমি ঠিক বলেছ, আমাদের সম্পর্কটা হয়তো আর আগাবে না। রিটা সেটা দেখে হতাশ হয়ে রুমে ঢুকতেই ভেতরে কারো হাততালির আওয়াজ শুনতে পায়। আওয়াজ ফলো করে ভেতরে গিয়ে মাকে দেখে সে ভীষণ অবাক হয়ে যায়। তার মা তাকে তাচ্ছিল্যের স্বরে বলে, নিজের সম্পর্কটা সামলে রাখার মতো যোগ্যতাও নেই তোমার। এটা শোনা মাত্রই রিটার অতীতের কথাগুলো মনে পড়ে যায়। তখন আমরা তার গায়ে একটা নোংরা ইউনিফর্ম দেখতে পাই। রিটার মা সেটা দেখিয়ে তাকে বলে, এই ড্রেসটা একদম পারফেক্ট ছিল, কিন্তু তুমি সেটা নষ্ট করে ফেলেছ। ঠিক তেমনি আদিত্য ছেলেটাও একদম পারফেক্ট ছিল, কিন্তু তুমি তাকেও দূরে সরিয়ে দিয়েছ। এখন তো খুশি তুমি, তাই না? হঠাৎ করেই রিটার ঘোর কাটে। আসলে এই সবকিছুই তার কল্পনা ছিল, আর কল্পনার পেছনে লুকিয়েছিল অতীতের এক ভয়ঙ্কর স্মৃতি, যেটা সব সময় তাকে তাড়া করে বেড়ায়। একটা সময় সে বিরক্ত হয়ে আবারও রঞ্জুকে ফোন করার কথাই ভাবছিল। তখনই তার কাছে অন্য এক রিপোর্টারের কল আসে। লোকটা তার রিসেন্ট কেস এবং কেসের ভিকটিমদের নিয়ে নানা রকম প্রশ্ন করতে থাকে। তার কাছে এত ইনফরমেশন দেখে রিটা ভীষণ অবাক হয়। এরপর সে জানতে পারে যে তাদের কাছে থাকা সমস্ত ডিটেলস কেউ একজন মিডিয়াতে লিক করে দিয়েছে, আর সেটা রাতারাতি ভাইরাল হয়ে গেছে। যতীনের বাড়িতে বসে অনিতাও এই নিউজটা দেখছিল। তার ভয় লাগছিল যে এবার হয়তো সাজিদকে বাঁচানো আর সম্ভব হবে না,
এমন সময় যতীন তাকে সাজিদের পার্টনার অনন্তর ব্যাপারে জানালে অনিতা আরো বেশি ভয় পেয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে সোজা চলে যায় অফিসে। গিয়ে তার বসকে সবকিছু জানায়। বস তখন তাকে জিজ্ঞেস করে এই এক্সক্লুসিভ ইনফরমেশন সে কোথা থেকে পেল। অনিতা বলে তার গোপন সোর্সের মাধ্যমে। এরই মাঝে তাদের একজন কলিগ এসে চান্দু নামের একটা লোকের ব্যাপারে জানায়, যার সাথে একসময় সাজিদ কাজ করত। নামটা শুনতেই অনিতার অতীতের কিছু কথা মনে পড়ে যায়। একদিন সে সাজিদের খোঁজ করতে চান্দুর কাছে গিয়েছিল। চান্দু তখন অনিতাকে সতর্ক করে দিয়েছিল যে সে যেন সাজিদের থেকে দূরে থাকে, কারণ এই সাজিদ আর আগের মতো নেই। সে নেশাখোর আর মার্ডারার হয়ে গেছে। ঘটনাক্রমে সে অনিতাকেও চিনে ফেলে। যদিও সাজিদ তাকে এই ব্যাপারে কিছু বলেনি, কিন্তু সে বুঝে গিয়েছিল রিসেন্টলি হওয়া মার্ডারগুলোর মধ্যে সবগুলো সাজিদ করেনি, কারণ সাজিদের হাতের কাজ অনেক নিখুঁত হয়ে থাকে। তবে কয়েকটা ডেড বডিতে আনারি হাতের কাজও দেখা গেছে। চান্দু তখন বুঝে যায় বাকি খুনগুলো অনিতা ওরফে অনন্তই করেছে। এটা শুনে অনিতা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। বর্তমানেও সে এটা নিয়ে চিন্তা করছিল যে কোনোভাবে তারা দুজন ধরা না পড়ে যায়। এদিকে রিটা তার কাজ নিয়ে ব্যস্ত ছিল। তার মাঝেই দেশপান্ডে তাকে ফোন করে হোম মিনিস্টারের ছেলের জন্য একটা ফটোশুট করতে বলে। রিটাতে রাজি না হলেও দেশপান্ডে তাকে জোর করে সেখানে পাঠিয়ে দেয় এবং তার অবর্তমানে কাজগুলো বিক্রমকে সামলাতে বলে। বিক্রম তখন সুযোগ পেয়ে হসপিটালে গিয়ে সাজিদকে ছাড়িয়ে নিয়ে আসে। যদিও তার অবস্থা বেশ খারাপ ছিল, তবে বিক্রম সেটার কোনো তোয়াক্কা করে না। অন্যদিকে রিটা ফটোশুটে গিয়েও কেস নিয়ে কাজ করছিল। সে বুঝে গিয়েছিল দেশপান্ডে আসলে তার মেরিটের জন্য তাকে ডিসিপি বানায়নি, শুধুমাত্র মেয়ে হিসেবে তাকে ডিসিপি বানিয়ে স্পটলাইট নিতে চেয়েছিল। এই কারণে তার কথাগুলোকেও কেউ গুরুত্ব দিচ্ছে না। যাই হোক, রিটার মনে হচ্ছিল এই কেসটা কোনো চুরি ডাকাতির কেস নয়, এর সাথে মেয়েলি কোনো ব্যাপার জড়িয়ে আছে। কারণ এই হোস্টেল মালিক ফার্নান্ডোর ফাইল চেক করে তারা জানতে পেরেছে সে মেয়েদের সঙ্গে জোরপূর্বক খারাপ সম্পর্ক স্থাপন করত এবং তার হোস্টেলেও মেয়েদের সাজসজ্জার জিনিস পাওয়া গেছে। কিন্তু প্রশ্ন হলো, বয়েজ হোস্টেলে মেয়েদের জিনিসপত্র কেন থাকবে? তারা যখন এসব নিয়ে ডিসকাস করছিল তখনই হঠাৎ রিটাকে শুটের জন্য ডেকে নিয়ে যাওয়া হয়। তবে শুট করতে গিয়ে তার সাথে থাকা বাচ্চা মেয়েটার চুল এলোমেলো হয়ে গেলে মেকআপ আর্টিস্ট এসে তার উইগটা সেট করতে শুরু করে। সেটা দেখে হঠাৎ রিতার টনক নড়ে এবং সে তৎক্ষণাৎ ইন্দুকে নিয়ে শুট ছেড়ে বেরিয়ে যায়। দেশপান্ডে খবরটা পাওয়া মাত্রই তাকে বকতে শুরু করে, কিন্তু রিটা এবার তার কোনো কথায় পাত্তা দেয় না। সে ইন্দুকে নিয়ে সোজা পৌঁছে যায় সেই বয়েজ হোস্টেলে যেখানে সাজিদ একটা সময় থাকতো। তার মনে হচ্ছিল অনন্ত নিশ্চয়ই কোনো মেয়ে, যে কিনা এতদিন ছেলের পরিচয়ে বয়েজ হোস্টেলে ছিল, আর এখন হয়তো উইগ লাগিয়ে মেয়েদের পরিচয়ে ঘুরে বেড়াচ্ছে। ওখানকার সমস্ত ফাইল চেক করে রিতার ধারণাই সত্যি প্রমাণিত হয়। কিন্তু সমস্যা হলো অনন্তর ব্যাপারে কোনো ডিটেলস ইনফরমেশন তারা পায় না, তাই মেয়েটা কে সেটাও তারা জানতে পারে না। ওদিকে বিক্রম সাজিদের মুখ থেকে স্বীকারোক্তি বের করার চেষ্টা করছিল। এরই মাঝে রিটা সেখানে পৌঁছে গেলে বিক্রম সেখান থেকে চলে যায়। এরপর রিটা গিয়ে খুব কৌশলে সাজিদের কাছ থেকে জেনে নেয় যে তার পার্টনার অনন্ত আসলেই একটা মেয়ে। তবে সাজিদ নিজের মুখে কিছু স্বীকার করে না, বরং ওই সমস্ত খুনের দায় সে নিজের ঘাড়ে চাপিয়ে নেয়। অবশ্য রিটা তার কথা বিশ্বাস না করে সেখান থেকে চলে যায়, কারণ আসল রহস্য তো সে জানতই। এরই মাঝে ইন্দু তাকে ফোন করে জানায় যে ললিতা নামের এক মহিলা অনন্তকে হোস্টেলে অ্যাডমিট করেছিল, আর সেখানে এনকাউন্টার স্পেশালিস্ট জয় আচার্যার নাম্বার দেওয়া ছিল। সেটা শুনে রিতা এবার জয়ের হিস্ট্রি ঘাটতে শুরু করে। এরপর সিন শিফট হয় অতীতে। জয় একদিন রেড লাইট এরিয়াতে ভিভিয়ান নামের একটা মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল। এই সেই মেয়ে যাকে আমরা অনিতার কল্পনাতেও দেখেছি। তবে তার সাথে অনিতার সম্পর্ক কি সেটা আমরা একটু পরে জানতে পারবো। তো জয় সেখানে গিয়েছিল ভিভিয়ানের এক ক্লায়েন্টের ব্যাপারে ইনফরমেশন নিতে, যে কিনা ওই এলাকার একজন কুখ্যাত ক্রিমিনাল ছিল। তবে সেখানে গিয়ে সে ভিভিয়ানের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার ছবি আঁকতে শুরু করে। ব্যাপারটা ভিভিয়ানের কাছেও খুব ভালো লাগে। এরই মাঝে সেই ক্রিমিনাল লোকটা সেখানে চলে আসলে জয় আড়ালে লুকিয়ে পড়ে। ভিভিয়ান তাকে কথার জালে ফাঁসানোর চেষ্টা করতে থাকে, কিন্তু লোকটা বুঝে গিয়েছিল ভেতরে অন্য কেউ আছে। তাই সে ভিভিয়ানকে গান পয়েন্টে নিয়ে জয়কে শাসাতে শুরু করে। জয় তখন আর কোনো উপায় না পেয়ে বাইরে বেরিয়ে এসে ওই লোকটাকে গুলি করে মেরে ফেলে আর ভিভিয়ানকে বাঁচিয়ে নেয়। বর্তমানে অনিতা লুকিয়ে লুকিয়ে জয়ের বাড়িতে গিয়ে ওই ছবি আঁকা ডায়েরিটা দেখতে থাকে আর পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। ওদিকে রিটা ততক্ষণে পৌঁছে যায় এক ডিরেক্টরের অফিসে, যে কিনা জয় আচার্যাকে নিয়ে একটা বায়োপিক বানাতে চাচ্ছিল। তার কাছ থেকে রিটা জয়ের জীবন সম্পর্কে অনেক ইনফরমেশন পায়, সাথে এটাও জানতে পারে যে জয়কে কোথায় এবং কিভাবে খুন করা হয়েছিল। আসলে জয় এবং ভিভিয়ান একে অপরকে ভালোবেসে ফেলেছিল এবং ভিভিয়ান প্রেগনেন্টও হয়ে গিয়েছিল। তারা একসঙ্গে একটা নতুন জীবন শুরু করার প্ল্যানিং করছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আততায়ের গুলিতে জয় মারা যায়। ডিরেক্টরের সঙ্গে কথা শেষ করে তারা পৌঁছে যায় ললিতার সঙ্গে দেখা করতে। সে মূলত রেড লাইট এরিয়াতে মেয়েদের সাপ্লাইয়ের কাজ করত। ভিভিয়ানকেও সে মিথ্যে কথা বলে এই জগতে নিয়ে এসেছিল। তার কাছ থেকে রিটা জয় এবং ভিভিয়ানের ভালোবাসার গল্পটা জানতে পারে। জয় মারা যাওয়ার পর ভিভিয়ান বাধ্য হয়ে আবারও তার পুরনো কাজে ফিরে আসে। এরপর একদিন জন্ম নেয় অনন্ত। তার মানে ভিভিয়ান হচ্ছে অনন্ত ওরফে আনিতার মা। সে অনন্তকে নিয়ে জয়দের বাড়িতেও গিয়েছিল,
কিন্তু জয়ের ভাই তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। বাচ্চাটাকে অ্যাকসেপ্টও করেনি তারা। অনন্ত যদিও মেয়ে ছিল, তবুও ভিভিয়ান ওই শকুনদের হাত থেকে নিজের মেয়েকে আড়াল করার জন্য তাকে ছেলে হিসেবে বড় করতে শুরু করে। সে সবসময় চাইতো অনন্ত তার বাবার মতোই সাহসী হোক। একদিন হঠাৎ ওই এলাকায় পুলিশের রেড পড়লে তারা ভিভিয়ানকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ভিভিয়ান কোনোভাবেই নিজের মেয়েকে হারাতে চাচ্ছিল না। ওদিকে পুলিশও তাকে ছাড়তে নারাজ। তাই একটা পর্যায়ে সে বাধ্য হয়ে নিজের জীবন দিয়ে দেয়। এরপর থেকে অনন্ত ললিতার কাছেই বড় হতে থাকে, কিন্তু একদিন হঠাৎ করেই সে একটা বিড়ালকে নির্মমভাবে হত্যা করে। তার হিংস্রতা দেখে ললিতা ভয় পেয়ে যায়। সে তৎক্ষণাৎ অনন্তকে ফার্নান্ডোর কাছে নিয়ে গিয়ে রেখে আসে। ললিতা খুব ভালো করেই জানতো অনন্ত একটা মেয়ে, আবার ফার্নান্ডোর স্বভাব সম্পর্কেও তার ভালোই আইডিয়া ছিল। তবুও সেই বাচ্চা মেয়েটাকে সে ফেলে এসেছিল ওই নরকে। সেই দিনটা নিয়ে আজও ললিতার আক্ষেপ হয়। সে রিটার কাছে তার কাজের জন্য ক্ষমাও চায়, কিন্তু রিটার ললিতার ওপর প্রচণ্ড রাগ হচ্ছিল, তাই সে সেখান থেকে বেরিয়ে আসে। এমন সময় ইন্দুর মাধ্যমে রিটা জানতে পারে যে চান্দুকে ওই একইভাবে খুন করা হয়েছে। নিঃসন্দেহে খুনটা অনন্তই করেছিল, কারণ সাজিব তো এখন পুলিশ কাস্টডিতে। সৌভাগ্যবশত এবার চান্দুর পাশাপাশি কিলারের ব্লাড স্যাম্পলও সেখানে পাওয়া গিয়েছিল। তাই রিটা দ্রুত ফরেন্সিক অফিসারকে রিপোর্টটা বের করে দিতে বলে। চারিদিকের এত ঝামেলায় রিতা অতিষ্ঠ হয়ে আবারও রঞ্জুকে ফোন করে। ঘটনাক্রমে রঞ্জুর ওই ফোনটা ওই সময় কামাতের কাছে ছিল, আর রিটার নম্বর সেভ করা ছিল পেশেন্ট নামে। তাই কামাত কলটা কেটে দিয়ে আবারও রঞ্জুর সঙ্গে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। সে রঞ্জুকে টর্চার করে তার মুখ খোলাতে না পেরে এবার তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। আর একটা পর্যায়ে রঞ্জু ও রিটার ব্যাপারে সমস্ত ইনফরমেশন দিতে রাজি হয়ে যায়। এদিকে চান্দুর মৃত্যুর পর দেশপান্ডে বিক্রমের ওপর প্রচণ্ড ক্ষেপে যায়, কারণ বিক্রমের কথাতেই তো তারা সাজিদকে অ্যারেস্ট করে কেসটা ক্লোজ করে দিচ্ছিল। কিন্তু এখন দেশপান্ডে বুঝতে পারছে রিটার ধারণাই সঠিক, তাই সে বিক্রমকে রিটার পথ থেকে দূরে থাকতে বলে। বিক্রম এই বিষয়টা মেনে নিতে না পেরে একটা আইডিয়া কাজে লাগায়। সে একটা বিরিয়ানির প্যাকেটের মধ্যে ড্রাগসের ইনজেকশন লুকিয়ে নিয়ে যায় সাজিদের কাছে, আর সেটা দেখিয়ে তাকে লোভ দেখাতে শুরু করে তার পার্টনারের নাম জানার জন্য। কিন্তু তাতেও সাজিদ কাবু হয় না। ঠিক সেই সময় কামাত তাকে ফোন করে ডেকে নেয়। সেখানে গিয়ে সে রিটার ড্রাগ অ্যাডিক্টেড হওয়ার বিষয়টা জানতে পেরে ভীষণ অবাক হয়। সেই সাথে বেশ খুশিও হয়, কারণ রিটাকে বদনাম করার একটা সুবর্ণ সুযোগ হাতে পেয়ে গেছে সে। তবে সেই বিষয়টা ফাঁস করার আগেই অনিতা রিটার ওই ফটোশুট নিয়ে প্রশ্ন তুলে একটা ভ্লগ পাবলিশ করে দেয়, আর সেটাতে সোর্স হিসেবে নাম দিয়ে দেয় যতীনের। বেচারা যতীনের মাথায় তো আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। ইন্দু যখন তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করে তখন সে বাধ্য হয়ে ইন্দুকে সবকিছু খুলে বলে। সে জানিয়ে দেয় যে সে অনিতাকে পছন্দ করতে শুরু করেছিল এবং অনিতা তার বাড়িতেও একদিন এসেছিল। এমন একটা মেয়েকে বিশ্বাস করা নিয়ে যতীনের খুব আফসোস হচ্ছিল। রিটা বিষয়টা জানতে পেরে তারও যতীনের ওপর ভীষণ রাগ হয়, কিন্তু তখনই হঠাৎ অনিতার ব্যাপারে একটা ইনফরমেশন পেয়ে তার মন একটু হলেও ভালো হয়। আসলে তার এক ইনফরমার অনিতাকে জয় আচারিয়ার বাড়ি থেকে বের হতে দেখে সেটার ছবি তুলে রিটাকে পাঠায়। দেখেই বোঝা যাচ্ছিল বাড়িটা অনিতার অনেক আগে থেকেই চেনা। তার উপর আবার অনিতার পুরো নাম অনিতা আচারিয়া। তখন দুয়ে দুয়ে চার করলেই রিটা বুঝতে পারে এই অনিতাই হচ্ছে কিলার অনন্ত। তবে সে যখন বিষয়টা দেশপান্ডেকে জানায়, দেশপান্ডে তার কথায় পাত্তা দেয় না, কারণ অলরেডি মিডিয়াতে রিটাকে নিয়ে অনেক রকম কথাবার্তা চলছে। এর মাঝে যদি রিটা অনিতার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় তাহলে সবাই এটাই ধরে নেবে যে রিটার নিজের অপমানের প্রতিশোধ নিচ্ছে। যদিও রিটা কখনোই মিডিয়ার কথার ধার ধারে না, কিন্তু দেশপান্ডের কাছে আবার নিজের ইমেজটা খুবই গুরুত্বপূর্ণ। তবুও রিটা তাকে ওয়ারেন্ট বের করার জন্য জোর দিতে থাকে। দেশপান্ডেও বিষয়টা কনসিডার করতে চাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ রিটার ড্রাগ এডিকশনের বিষয়টা মিডিয়াতে ফাঁস হয়ে যায়। নিউজটা দেখে রিটার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তখনই তার কল্পনায় আবারও তার মা এসে তাকে আজেবাজে কথা বলতে শুরু করে। সে রিটাকে বলে, ওই দিনই তো সব শেষ হয়ে যেত, তুই ইচ্ছে করে বেঁচে থাকলি, কি লাভ হলো বেঁচে, সবকিছু তো শেষ হয়েই গেল। রিটার তখন মনে পড়ে যায় অতীতের কথা। তার মা সবসময় বড় অফিসার হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু দুঃখের বিষয় বারবার প্রমোশনের পরীক্ষা দেওয়ার পরেও তার প্রমোশন হচ্ছিল না। প্রমোশনের শেষ সুযোগটাও হাতছাড়া করে প্রচণ্ড আপসেট হয়ে সে বাড়ি ফিরে দেখতে পায় রিটা তার বাবার মতো বাদ্যযন্ত্র বাজিয়ে গান প্র্যাকটিস করছে। রিটার মা এটা সহ্য করতে না পেরে প্রথমে রিটাকে অনেক মারধর করে। তারপর প্রচণ্ড ফ্রাস্ট্রেশনে এসে সিদ্ধান্ত নেয় যে সে তার মেয়ে সমেত সুইসাইড করবে। সে রিটাকে জোর করে নিজের সঙ্গে কিচেনে বন্ধ করে দেয়। তারপর গ্যাস সিলিন্ডারের মুখটা খুলে দেয়। রিটা এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে তার মাকে রিকোয়েস্ট করতে থাকে এমনটা না করার জন্য, কিন্তু তার মা তো নাছোড়বান্দা। একটা পর্যায়ে রিটার চোখের সামনেই তার মা আগুনে ঝলসে ছটফট করতে করতে মারা যায়। সৌভাগ্যবশত রিটা ততক্ষণে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিল, তাই ওই যাত্রায় সে বেঁচে যায়। অতীতের ভয়ঙ্কর স্মৃতি আর বর্তমানের টানাপোড়েনে রিতা এমনভাবে ফেসে গিয়েছিল যে এখান থেকে বেরোনোর কোনো রাস্তাই সে খুঁজে পাচ্ছিল না। তাই সে মনটাকে শান্ত করার জন্য পৌঁছে যায় ইন্দুর বাড়িতে।
ইন্দুকে মুখে সে সবসময় রাগারাগি করলেও মনে মনে তাকে নিজের মায়ের মতোই ভালোবাসতো। আর ইন্দুও তাকে নিজের মেয়ের চোখেই দেখত। সে খুব যত্ন করে রিটাকে খাওয়ায়। তবে রিটার আবার এত ভালোবাসা পাওয়ার অভ্যাস ছিল না, তাই সে ইন্দুর ওপর একটু মেকি রাগ দেখালে ইন্দু বলে, আমি যখন থাকবো না তখন বুঝবে। কথাটা শুনে রিটা খুব কষ্ট পায়। সে বলে, আমার সাথে কেউই থাকে না। এরপর সে কথায় কথায় ইন্দুকে ছোটবেলায় তার মায়ের কাছে অত্যাচারিত হওয়ার বিষয়গুলো জানায়। একবার ইন্দু তার স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে যাবে না বলে তার ইউনিফর্মটা নষ্ট করে ফেলে। সে ভেবেছিল তার মা হয়তো বকা দেবে, তাকে মারবে, এর থেকে বেশি কিছু করবে না। ওই দিন আসলে তার বাবার কনসার্ট ছিল। সে চাচ্ছিল তার বাবার কনসার্টে যেতে, কিন্তু তার মা রাগ করে তাকে ওই অবস্থায় স্কুলে পাঠিয়ে দেয়। আর সেই সাথে তাকে যেসব আজে বাজে কথা বলে গালাগাল দেয় সেগুলো তো আলাদা ব্যাপার। তার এসব কথা শুনেই ইন্দুও খুব কষ্ট পায়। পরদিন রিটা অনিতার ছবিটা সাজিদকে দেখিয়ে বলে, পুলিশের এনকাউন্টারে অনিতা মারা গেছে। সেটা শুনে সাজিদ ভীষণ ভেঙে পড়ে। রিটা তখন তার কাছে জানতে চায় যে অনিতা এসব কেন করত। সে বলে, আসলে অনিতা মারা গেছে, তাই তার কাছ থেকে কোনো ইনফরমেশন পাওয়া যাবে না, যে কারণে সে সাজিদকে জিজ্ঞেস করছে। কিন্তু সাজিদ এই ব্যাপারে কোনো কথাই বলে না, বরং সে বারবার অনিতার লাশটা দেখার জন্য রিকোয়েস্ট করতে থাকে। একটা পর্যায়ে রিটা বিরক্ত হয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায় যতীনের কাছে। যতীন বেচারা তো লজ্জায় রিটার সামনে চোখ তুলে তাকাতেও পারছিল না। তবে রিটা বলে, তোমাকে আমি মাফ করে দিলাম, কিন্তু তোমাকেও একটা কাজ করতে হবে। এরপর রিটার কথা মতো যতীন অনিতাকে ফোন করে বলে, আমার কাছে একটা এক্সক্লুসিভ নিউজ আছে, তবে এবার প্লিজ আমার নামটা কোথাও মেনশন করো না। রিটা ম্যাডাম সাজিদকে টর্চার করে মারতে চেয়েছিল, কিন্তু মারতে পারেনি। তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। চাইলে একবার হসপিটালে গিয়ে দেখে আসতে পারো। এই কথা শুনে অনিতা প্রচণ্ড টেনশনে পড়ে যায়। সে দ্রুত রওনা হয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। আর সেই সুযোগে রিটা তার টিমকে নিয়ে পৌঁছে যায় তার বাড়িতে। ভেতরে ঢুকে সে দেখতে পায় অনিতা তার চাচাকে খুন করে রেখে বেরিয়েছে। সে তখন পুরো বাড়ি ভালোভাবে তল্লাশি নিতে শুরু করে এবং সেখান থেকে সন্দেহজনক অনেক কিছুই খুঁজে পায়। এরই মাঝে অনিতার কাছে বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার একটা নোটিফিকেশন যায়। সেখানে সে দেখতে পায় রিতা তার বাড়িতে ঢুকে খোঁজাখুঁজি করছেন। তখন সে বুঝতে পারে যতীন তাকে এখানে ডেকে এনে আটকে রাখার চেষ্টা করছে। তাই সে কৌশলে ওয়াশরুমে ঢুকে নিজের ড্রেস পরিবর্তন করে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পরেও যখন অনিতা বের হয় না, তখন যতীনের মনে একটু সন্দেহ জাগে। সে দ্রুত ইন্দু এবং বাকিদেরকে নিয়ে ওয়াশরুমের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে সেখানে কেউ নেই। পুরো হসপিটালে হাঙ্গামা শুরু হয়ে যায়। আর সেই সুযোগে অনিতা বাইরে বেরিয়ে আসে। পুলিশ সব দিকে ছড়িয়ে ছিটিয়ে অনিতাকে খুঁজছিল। তখন ইন্দুও খুঁজতে খুঁজতে হসপিটালের পেছনে থাকা একটা নষ্ট অ্যাম্বুলেন্সের কাছে যাওয়া মাত্রই হঠাৎ অনিতা পেছন থেকে তার উপর অ্যাটাক করে দেয়। এরই মাঝে রিটা দেশপান্ডেকে ফোন করে তার অনিতার বাড়িতে ওই সিক্রেট অপারেশনের ব্যাপারে জানিয়ে দেয়। সাথে এটাও জানায় যে সে অনেক ইনফরমেশন পেয়েছে। কিন্তু দেশপান্ডে তার কথা শুনে উল্টো রেগে যায়, কারণ সে তো অনিতার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে নিষেধ করেছিল। বিষয়টা এত বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছিল যে হোম মিনিস্ট্রির অর্ডার অনুযায়ী দেশপান্ডে রিতাকে টেম্পোরারিভাবে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় এবং এই কেস বিক্রমকে হ্যান্ডওভার করে দিতে বলে। রিটা তখন তাকে রিকোয়েস্ট করতে থাকে তাকে আরও একটু সময় দেওয়ার জন্য, কিন্তু এবার আর দেশপান্ডের হাতেও কিছু ছিল না। তাই সে রিটার মুখের ওপর ফোনটা কেটে দেয়। রিটা এবার ইন্দুকে ফোন করতে শুরু করে, কিন্তু ইন্দু বারবার কলটা কেটে দিচ্ছিল। আসলে ইন্দুর ফোনটা ছিল অনিতার কাছে। রিটা বারবার ফোন করছে দেখে ইন্দুর মোবাইলটা সে রাস্তায় ফেলে দেয়। এরই মাঝে রিটাকে ফোন করে হসপিটালে ডেকে পাঠানো হয়। সেখানে গিয়ে সে দেখতে পায় অনিতা ইন্দুকেও ভয়ঙ্করভাবে খুন করে ফেলে রেখে গেছে। এই দৃশ্য দেখে রিটা আর নিজেকে সামলাতে পারে না। তার পুরো দুনিয়াটাই যেন উলটপালট হয়ে যায়। রাগের মাথায় গিয়ে সে সাজিদকে পাগলের মতো পেটাতে শুরু করে। তার রাগের মাথা দেখে সাজিদ বুঝতে পারে অনিতা মারা যায়নি। ততক্ষণে রিটার সাসপেন্ড হওয়ার নিউজটাও সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। আদিত্য খবরটা শুনে বেশ টেনশনে পড়ে যায়। সে রিটার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করে, কিন্তু রিটা কোনো রেসপন্স করে না। এতদিন তার শক্তি হিসেবে ইন্দু তার পেছনে দাঁড়িয়েছিল, কিন্তু আজ বেচারি সত্যিই ভীষণ ভেঙে পড়েছে। একরকম হার মেনে নিয়েই সে তার জিনিসপত্র গোছাতে শুরু করে। ইন্দুকে পোস্টমর্টমে নিয়ে যাওয়ার আগে যতীন এসে তাকে রিকোয়েস্ট করে একবার ইন্দুকে শেষবারের মতো দেখার জন্য, কিন্তু রিটা যেতে রাজি হয় না, কারণ সে জানতো ইন্দুর ওই মুখটা সে দ্বিতীয়বার সহ্য করতে পারবে না। বেচারি একা বসে হাউমাউ করে কাঁদছিল। তখনই সেখানে বিক্রম চলে আসে। ইন্দুর মৃত্যুটা তার কাছেও আনএক্সপেক্টেড ছিল, কিন্তু এই বিষয়টা নিয়ে সে যতটা না কষ্ট পাচ্ছিল তার থেকে বেশি খুশি হচ্ছিল পাওয়ার হাতে পাওয়ার কারণে। রিটা তখন রাগের মাথায় তাকে সমস্ত ফাইল বুঝিয়ে দিয়ে সেখান থেকে যেতে শুরু করে। এমন সময় হঠাৎ তার কাছে অনিতার কল আসে। সে সাজিদকে ফিরে পাওয়ার জন্য সেই সেফ হাউসে গিয়ে অ্যাটাক করে যেখানে উদ্ধার করা ওই বাচ্চা মেয়েগুলোকে রাখা হয়েছিল। সে প্রথমেই সেখানকার ওয়াচম্যানকে মেরে ফেলে। তারপর বাচ্চাগুলোকে একটা রুমের ভেতর আটকে রেখে তাদের চোখের সামনে তাদের ওয়ার্ডেনকে মেরে ফেলে। সে বাচ্চাগুলোকে বুঝিয়েছিল যে তাদের টিচার দিদি অর্থাৎ রিটা একজন মিথ্যুক। সে কখনোই তাদেরকে তাদের মায়েদের সঙ্গে দেখা করাবে না।
বাচ্চাগুলো তখন ভীষণ ভয় পেয়ে যায়। তারা না পারছিল রিটার ওপর বিশ্বাস করতে, আর না পারছিল অনিতার কাছ থেকে পালাতে। ঠিক এমন সময় অনিতা রিটাকে ফোন করে হুমকি দেয় যে সে যদি 1 ঘন্টার মধ্যে সাজিদকে নিয়ে তার কাছে না আসে তাহলে সে ওই সব বাচ্চাদেরকে মেরে ফেলবে। সেই সাথে শর্ত জুড়ে দেয় যে রিটাকে অবশ্যই একা আসতে হবে, সাথে আর কোনো পুলিশ আনা চলবে না। রিটা তখন বাধ্য হয়ে তার কথা মেনে নেয়, কিন্তু সে যখন বিষয়টা দেশপান্ডেকে বলে তখন দেশপান্ডে কোনো মতেই তার কথা মানতে চায় না। শেষমেশ রিটা দেশপান্ডেকে একরকম চ্যালেঞ্জ করেই সাজিদকে নিয়ে পৌঁছে যায় অনিতার কাছে। সাজিদ অনিতাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু অনিতা কারো কথাই শুনতে চায় না। সে রিটাকে বেঁধে মারতেই যাবে তখনই সাজিদ এসে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু অনিতাকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। এমন সময় হঠাৎ নিচ থেকে বাচ্চাদের মায়ের হাঁকডাক শুনে বাচ্চাগুলো ছুটে চলে যায় জানালার কাছে। আসলে রিটা সত্যি তার কথা রেখেছে। সে দেশপান্ডের কাছ থেকে জোর করে পারমিশন নিয়ে ওই মহিলাদেরকে জেল থেকে ছাড়িয়ে এনেছে। এটা দেখে মেয়েগুলো অনেক খুশি হয়ে যায়, কিন্তু খুশি হতে পারে না অনিতা। সে যখন বাচ্চাগুলোকে সামলাতে ব্যস্ত তখনই সাজিদ গিয়ে রিটার হাতের বাঁধন খুলে দেয়। এটা দেখে অনিতা গিয়ে রিটার উপর অ্যাটাক করে দেয়। রিটাও তখন তাকে পাল্টা অ্যাটাক করতে শুরু করে। সাজিদ এসব সহ্য করতে না পেরে অনিতাকে বুকের মাঝে চেপে ধরে তাকে শান্ত করতে থাকে, আর সেই সুযোগে রিটা গিয়ে বাচ্চা মেয়েগুলোকে সেখান থেকে বের করে দেয়। সাজিদের এত বোঝানোর পরেও যে অনিতা এই অন্যায় পথ থেকে ফেরেনি, এটা সাজিদকে খুব কষ্ট দিচ্ছিল। তাই সে নিজেই অনিতার হাত দিয়ে নিজেকে শেষ করে দেয়। নিজের ভালোবাসার মানুষটাকে এভাবে নিজের চোখের সামনে মরতে দেখে অনিতা ভীষণ ভেঙে পড়ে। এসব দেখে রিটাও একেবারে হতবাক হয়ে যায়। অনিতার কাছে আর বেঁচে থাকার কোনো কারণ ছিল না, তাই সেও ঠিক রিটার মায়ের মতোই গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করে নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করে। রিটা ওই সময় একটু দূরে ছিল বিধায় তার কোনো ক্ষতি হয় না, কিন্তু তার চোখের সামনে তার অতীতের সব স্মৃতি ভাসতে শুরু করে। সে তার মায়ের মতো পরিণতি অনিতার হতে দিতে চাচ্ছিল না, তাই সে দৌড়ে গিয়ে একটা চাদর দিয়ে অনিতার গায়ের আগুন নেভায়। কিছুক্ষণের মধ্যেই তার টিম এসে সেখান থেকে সবাইকে উদ্ধার করে। মিডিয়ার লোকেরাও তখন রিটার ইন্টারভিউ নেওয়ার জন্য ভিড় জমায়, কিন্তু রিটা সেসবে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনার 1 মাস পর সে আবারও ফিরে যায় তার পুরনো বাড়িতে। অতীতের সমস্ত স্মৃতিগুলো মনে পড়তে থাকে তার। তবে কেন যেন আজ অনিতার কেসটা সলভ করতে পেরে তার মনে একটা অদ্ভুত শান্তি কাজ করছিল। সে নিজ থেকে আদিত্যকে ফোন করে তার সঙ্গে দেখা করতে চায়, আর এই মুহূর্তটার মধ্য দিয়েই গল্পটাও শেষ হয়ে যায়। আসলে মানুষের ছোটবেলায় ঘটে যাওয়া ঘটনাগুলো তার বাকি জীবনের ওপর খুব বেশি প্রভাব ফেলে। সেটা যতই ছোট হোক না কেন, তার একটা ইম্প্যাক্ট অবশ্যই ফিউচারে পড়ে। ছোটবেলার একটা খারাপ অভিজ্ঞতা মানুষের মনে আজীবনের জন্য দাগ কেটে যায়। সেটা যদি না হতো তাহলে অনিতা আর রিটার জীবনটা হয়তো অন্যরকম হতো। সত্যি বলতে আমাদের সমাজেও কিন্তু এমন অনেক রিটা আর অনিতা আছে, যারা মুখ বুঝে পরিবারের অঘোষিত অত্যাচার সহ্য করে যাচ্ছে। তাই আমার মনে হয় এখনই আমাদের এই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত। যাই হোক, গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।